বেনজিরকে হাতে পেলে রিমান্ড চাইবে প্রসিকিউশন। শাপলা গণহত্যা, ক্রসফায়ার, গুম খুন সহ নানা অভিযোগ। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে, টিএফআই সেলে গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে, আরো যেগুলি আমাদের বিচার চলতেছে, বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার। দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, দুদকের প্রত্যর্পণে বাধা হতে পারে আইনি জটিলতা। এবং এটা সহজ হবে না, কারণ অনেক রকম জটিলতা আছে এবং তিনি এখন বিদেশি নাগরিক। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় ক্ষোভ প্রকাশ, দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। অবৈধ পুশিনের চেষ্টা অব্যাহত, বিজেপি ও স্থানীয়দের বাধায় পিছু হচ্ছে বিএসএফ। ঢাকায় 11 দলের প্রতিবাদ বিক্ষোভ। আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। ব্যক্তি বা দল নয়, সাংবাদিকদের দেশের জন্য কাজ করতে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস। সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন, দীর্ঘ সময় ধরে সবার কথা উনি মনোযোগ দিয়ে শুনেছেন। স্বাস্থ্যমন্ত্রীকে ঘুষের প্রস্তাবের অভিযোগ অস্বীকার 8 দিনের। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? সেটাই বলেন। আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে করার দরকার নেই। কথা হলো যে আমি তার পিছনে টাকা নিয়ে করিনি। লাইসেন্স ফেরত চেয়ে আপিল কাল, হাসপাতাল চালুর দাবি রোগীর স্বজনদের। এই বাচ্চা কিংবা এই রোগীগুলো, সব রোগীগুলো ক্রিটিক্যাল, এগুলো নিয়ে আমরা কোথায় যাব, কোন অবস্থানে যাব? আমরা চাচ্ছি এখানে থাকলে পরে আমাদের বাবু সুস্থ হবে। আমরা যদি অন্য জায়গায় শিফট করি, অক্সিজেনের অভাবে মারা যাবে। আমরা অন্য কোথাও যে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা দেখি না। যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতায় বিশ্ব নেতাদের অভিনন্দন। শুক্রবার জেনেভায় চুক্তি সই, লেবানন না ছাড়ার ঘোষণা ইসরায়েলের। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 3টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড, ক্রসফায়ার, গুম, অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত 10টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ক্রসফায়ার, গুম খুন এবং সীমাহীন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক অবস্থায় দুবাইয়ে আটক হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এমন কোনো অপরাধ বাকি নেই যেটি করেননি বেনজির। ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর জুলুম করেছে সে। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে, টিএফআই সেলে গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে, তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরও একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন। আরও যেগুলি আমাদের বিচার চলতেছে, বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ, এইগুলো। দেশে ফিরিয়ে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করে রিমান্ডের আবেদন করবে প্রসিকিউশন। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। এদিকে বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদক ফরমালি চিঠি পাওয়ার পরে তাকে ফিরিয়ে আনার কার্যক্রম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গতকাল থেকেই মূলত এই বিষয়ে কাজ করছে। ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই নয়, দুদকেও 6 মামলার আসামি সাবেক আইজিপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? বিশ্লেষকদের অনেকেই বলছেন রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না মর্মে বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করতে পারলে তাকে ফেরানো সম্ভব।
তবে আইনজীবীরা বলছেন 1 মাসের মধ্যে যেসব নথিপত্র চাওয়া হয়েছে তা যথাযথভাবে সরবরাহ করা সহজ নয়। সেই সাথে আইনি জটিলতা বেনজিরের প্রত্যর্পণকে অসম্ভব করে তুলতে পারে। বিস্তারিত মাসুদ আলাবনীর রিপোর্টে। দুবাইয়ের সাবেক আইজিপি পলাতক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ইন্টারপোল। গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণি মজা লিখে খবরের একটি ফটোকার্ড শেয়ার করেন। 2021 সালে বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনাতেও বেনজির আহমেদের নাম আসে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তিনি। গোপালগঞ্জের শাহপুরে প্রায় 1400 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট ছাড়াও পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়েন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ মেলে। দেশে বিদেশে গড়েন অঢেল সম্পদ, একাধিক ফ্ল্যাট। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের রিসোর্টের মালিকানায় যুক্ত বেনজির। পূর্বাচলে ডুপ্লেক্স বাড়ি ও জমিও আছে। এসব নিয়ে আলোচনার পাশাপাশি সামনে আসে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি। ইন্টারপোলের সাথে বাংলাদেশের সমন্বয়কারী পুলিশ হেডকোয়ার্টারের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। এনসিবি কর্মকর্তা ও আইনজীবীরা জানিয়েছেন, রেড নোটিশে গ্রেফতার ব্যক্তিকে ফেরত পাঠানো নির্ভর করে আটককারী দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। ইন্টারপোল বলছে, গ্রেফতারের 30 দিনের মধ্যে বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলে ফেরত চেয়ে অনুরোধ পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর তা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতে পারবে। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ প্রস্তাবের সাথে দিতে হবে গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি সহ বেশ কিছু নথি। এগুলো আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ করে দিতে হবে। আইনজীবীরা বলছেন, প্রত্যর্পণ অনুরোধ পেলে তা প্রথমে যাচাই করবে তারা। বিষয়টি সে দেশের আদালতেও গড়াতে পারে। আর অভিযুক্তের একাধিক দেশের নাগরিকত্ব থাকলে প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে। যদি উনি বাংলাদেশের নাগরিক হিসেবে বহাল থাকেন, তাহলে বাংলাদেশে ওনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা একটু সহজ হবে অন্যান্য প্রক্রিয়ার থেকে। আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি, যেটাকে আমরা এক্সট্রাডিশন চুক্তি বলি, সেটা নাই। পুলিশের সাবেক এই ডিআইজি অবশ্য মনে করেন বেনজিরকে 1.5 মাসে ফেরানো সম্ভব। তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতি কেন্দ্রিক। তারাও যথাযথ যখন পেয়েছে তখন তারা বুঝতে পারছে যে একে গ্রেপ্তার করা দরকার। তারা গ্রেপ্তার করেছে পুলিশ সদর দপ্তরের এবং ইন্টারপোলের রেগুলেশনের ভিত্তিতেই। তো সেই ক্ষেত্রে তার দেশে ফিরিয়ে আনতে কোনো আইনগত বাধা নেই। তো পুলিশ সদর দপ্তর আমার দৃঢ় বিশ্বাস এই সপ্তাহের মধ্যে সকল আনুষ্ঠানিকতা কমপ্লিট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল এবং ইউএই সরকারকে জানাবে। 1-1.5 মাসের বেশি লাগার কথা না আর কি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, বেনজিরের মতো দুর্নীতিবাজকে ফেরাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা উচিত। তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা জরুরি। কারণ অন্যায় করে, আমি আগেই বলেছি, অন্যায় করে পার পেয়ে গেলে অন্যায় আরো উৎসাহিত হয়। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। আমি আশা করি তাকে ফেরত আনা যাবে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। এরই ধারাবাহিকতায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি
দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান অংশ নিতে দিল্লি গেলে তাকে বিমানবন্দর থেকে দিল্লিতে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। এরপরও জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশ করতে না দেয়া অনাকাঙ্ক্ষিত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার পর যথোপযুক্ত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দাও জানিয়েছে ঢাকা। তাফুদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সীমান্তে আজও অবৈধ পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে 5 জনকে পুশিংয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ করে বিএসএফ। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে পুশিং করা 12 জনকে 4 দিন পর ফেরত নিয়েছে বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টার শিকার 9 জন এখনও শূন্যরেখার কাছে অবস্থান করছেন। আর কঠোর অবস্থানে আছে বিজিবি ও গ্রামবাসী। সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পুশিংয়ের জন্য একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ, আর প্রতিহত করতে কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। লালমনিরহাটের পাটগ্রামের রামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে 5 জনকে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় ঢাল হয়ে দাঁড়ায় বিজিবি ও গ্রামবাসী। পরে বিএসএফ ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টার শিকার 9 জন এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছেন। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ছোট শিশু আছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে পুশিং করা 12 জনকে 4 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পুশিংয়ের জন্য ফেলে রাখা বৃদ্ধকেও রবিবার রাতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এদিকে পুশিং ঠেকাতে মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের অন্যান্য সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ও গ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাধারণ ভারতীয়দের নয়, শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বাংলাদেশে পুশিং করার আহ্বান জানিয়েছে 11 দলীয় জোট। সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সীমান্তে পুশিং, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান জোটের নেতারা। পশ্চিমবঙ্গ, আসাম ও মণিপুর বাংলাদেশের অংশ দাবি করে নেতারা বলেন, সেখানকার জনগণ যদি চায় বাংলাদেশ তাদের দায়িত্ব নিতে প্রস্তুত। বিএনপিকে মুজিববাদের পক্ষে না যাওয়ার হুঁশিয়ারি দিয়ে নেতারা দাবি করেন, ভারতের আগ্রাসন বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সংসদে পুশিং নিয়ে সরকার কোনো কথা বলতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। কোনো দল বা ব্যক্তি নয়, গণমাধ্যমকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে টেলিভিশনের হেড অব নিউজ, সিইও ও সিএনইদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকরা জানান, প্রধানমন্ত্রী দেশ গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেছেন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকদের চাকরির সুরক্ষার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার।
সরকার গঠনের পর এই প্রথম শুধুমাত্র টেলিভিশনের সিইও, হেড অব নিউজ সহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সাংবাদিকরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের নানা সংকট সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন। বৈঠক শেষে দেশের টেলিভিশনের শীর্ষ সাংবাদিকরা বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াস্ত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের চাকরি সুরক্ষা, ওয়েজ বোর্ড সহ নানা প্রসঙ্গ। নিউজ 24-এর হেড অব নিউজ শরীফুল ইসলাম খান জানান, দেশের কল্যাণে নিরপেক্ষ সাংবাদিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েজ বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই, ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যেন এই যাত্রাটা সুগম হয়, মসৃণ হয়। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে, গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের যাবতীয় সমস্যা নিরসনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আন্তরিক প্রধানমন্ত্রী। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। টেলিভিশন মিডিয়াকে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি হিসেবে গড়তে সরকার প্রধানের সহযোগিতা কামনা করেছেন দেশের শীর্ষ সাংবাদিকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যে দুর্নীতি দমন অধ্যাদেশ গ্রহণ করা হয়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরকার শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনে আগ্রহী নয়, সংসদ সদস্য রুমিন ফারহানার এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। দেশ থেকে 29 লাখ কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে রাজনৈতিক পরিচয়ে যে লোন দেওয়া হয়েছে তাতে 24টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব ছিল। এদিকে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে 2 ঘন্টা বসিয়ে রাখা এবং যথাযথ কূটনৈতিক চিঠি থাকার পরও তাকে দেশে ফিরে আসতে বাধ্য করার ঘটনার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে, বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি, আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড় হয় না, যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। লাইসেন্স বাতিল না করতে টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে কোটি টাকা ঘোষের প্রস্তাবের অভিযোগ অস্বীকার করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল আপিল করবেন বলেও জানান তিনি। এদিকে সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। বাতিল হওয়া লাইসেন্স পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। শনিবার নরসিংদীতে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে দেওয়া বক্তব্যে এমনই দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সংবাদ সম্মেলনে তা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, মঙ্গলবার লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে করার দরকার নেই। কথা হচ্ছে আমি তার পিছনে টাকা নিয়ে করিনি। এদিকে রোগীর স্বজন পরিচয় দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন বেশ কয়েকজন। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও হাসপাতালের সেবাদান কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানান তারা। এই বাচ্চা কিংবা এই রোগীগুলো, সব রোগীগুলো ক্রিটিক্যাল, এগুলো নিয়ে আমরা কোথায় যাব, কোন অবস্থানে যাব? আমরা চাচ্ছি এখানে থাকলে পরে আমাদের বাবু সুস্থ হবে। আমরা যদি অন্য জায়গায় শিফট করি, অক্সিজেনের অভাবে মারা যাবে। আমরা অন্য কোথাও যে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা দেখি না। কারো দাবি বা প্রতিবাদের প্রেক্ষিতে হাসপাতালের লাইসেন্স পুনর্বিবেচনার সুযোগ নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এটা বন্ধ হয়ে গেছে, কোনো যৌক্তিকতা নেই। যদি আবার সরকার কোনো সিদ্ধান্ত নেয় বা মত পরিবর্তন করে আমি জানি না, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু আমি হসপিটাল বন্ধ করে দিচ্ছি, এখন হসপিটালে রোগী কেন থাকবে? এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এই রিটের সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে আদ্দিন কর্তৃপক্ষ। আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করব। আদ্দিন মেডিকেলের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্রশিক্ষণ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। আজকে মিটিং হচ্ছে, আলোচনা হবে, দেখা যাবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ধন্যবাদ আপনাদের। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় হবে 28 জুন। যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ধার্য হলো এই মামলার রায়ের দিন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। এর মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আমরা আজকে আর্গুমেন্ট করে দেখিয়েছি, বুঝিয়েছি যে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্টটা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এবং আমরা আজকে এটাও বলেছি যে চঞ্চল চন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না, তো আমরা বলছি যে এটা কোনো মানসিক বা মানবীয় আচরণ হতে পারে না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড বিতরণ রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেয়া হবে না। সচিবালয়ে ফ্যামিলি কার্ড সম্পর্কিত বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। আরও অনুমোদন পায় ফ্যামিলি কার্ড সম্পর্কিত 2টি নীতিমালা। পরে ব্রিফিংয়ে জানানো হয় আগামী অর্থ বছরে পাবে 41 লাখ পরিবার এই কার্ড, আর 4 বছরে পাবে 4 কোটি 10 লাখ পরিবার। কার্ড বিতরণে যেসব ভুল ত্রুটি হচ্ছে তা তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমাদের লার্নিং যে কার্ভ বা লার্নিং যে স্কেল, এটা কিন্তু আমাদের খুব শর্ট পিরিয়ড। কাজে আমরা গত 3 মাসে আমাদের যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে আমাদের এটা সবচেয়ে এই দেশে এখন 95টা সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে কম এরর 2 থেকে 1 to 2% এরর সম্বলিত প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড। উই আর ওয়ার্কিং অন ইট, এবং এটাতে আমরা যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থস ইট উইল বি রিভিউড। অর্থমন্ত্রী বলেন সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, এর মাধ্যমে দরিদ্র পরিবারে অর্থনৈতিক কি পরিবর্তন হচ্ছে তা ফলো আপে রাখার তাগিদ দেন। জানান প্রকৃত উপকারভোগী বাছাই নিশ্চিত করতে এই প্রক্রিয়ায় কোনো দলীয় লোক রাখা হয়নি। 26-27 14,000-এর উপরে 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোনো স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না। এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর। এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি, এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। একদম প্রতিনিয়ত আপনাদেরকে এটার ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, তাহলে জীবনযাপনের মান কি আছে এগুলো সব স্টাডি করতে হবে। ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায় তাও কঠোরভাবে মনিটর করার তাগিদ দেওয়া হয় বৈঠকে। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে,
সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি স্বাক্ষর হবে শুক্রবার সুইজারল্যান্ডে। এদিকে দুই পক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বইছে শান্তির সুবাতাস। 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে চুক্তিতে পৌঁছাতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তথ্য নিশ্চিত করেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পরপরই ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সেই সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। প্রণালীকে টোল মুক্ত করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি আগামী 50 বছরের জন্য মধ্যপ্রাচ্যকে মৌলিকভাবে বদলে দেবে বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে দুপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানান বিশ্ব নেতারা। ধারাবাহিকভাবে উত্তেজনা হ্রাস এবং এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে এসেছি। সামরিক সংঘাতের অবসান শুধু ওই অঞ্চলের জনগণের স্বার্থেই নয়, বরং সমগ্র বিশ্বের স্বার্থেও জরুরি। গণমাধ্যমের তথ্য বলছে দীর্ঘ 15 ঘন্টা আলোচনার পর চুক্তিতে পৌঁছাতে সম্মত হয় দুপক্ষ। এর মধ্যে লেবানন সংঘাত বন্ধ, হরমুজ খুলে দেওয়া সহ মোট 14টি বিষয় রয়েছে। চুক্তিতে বেজায় চটেছে তেল আবিব। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেন, ইসরায়েল কোনো কলা প্রজাতন্ত্র নয়, তাদের নিরাপত্তার সিদ্ধান্ত অন্য কোনো দেশ চাপিয়ে দিতে পারে না। এর পরপরই ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে হামলা চালায় আইডিএফ। প্রথম থেকেই চুক্তি করতে লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে কতটুকু প্রভাব পড়ে এটাই এখন দেখার বিষয়। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির সমঝোতা লেবাননে স্বস্তির সম্ভাবনা তৈরি করলে উদ্বেগ বাড়াচ্ছে ইসরায়েলের অবস্থান। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। ফলে শান্তি চুক্তিতে আশাবাদী হলেও সতর্ক বৈরুত। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।